আসসালামু আলাইকুম, আমি আব্বাস ইব্রাহিম। আমি বর্তমানে বুয়েটে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। তো এটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন সিরিজের দ্বিতীয় ভিডিও। গত ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা নিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমাদের মূল লক্ষ্য থাকবে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কীভাবে বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানে প্রয়োগ করতে পারি। তো বাস্তব সমস্যার সমাধানে যদি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে প্রয়োগ করতে চাই, তাহলে আমাদেরকে ম্যাথমেটিক্যাল মডেলিং সম্পর্কে ধারণা থাকতে হবে। তো ম্যাথমেটিক্যাল মডেলিং কী জিনিস? ধরা যাক তুমি একটা ঘটনা পর্যবেক্ষণ করেছো। তো সেই ঘটনাটা কেন ঘটেছে সে বিষয়ে তোমার একটা থিওরি দিলে। এখন সেই থিওরি যদি সঠিক কিনা ভুল সেটা যদি তুমি দেখতে চাও বা প্রয়োগ করতে চাও, তাহলে কিন্তু তোমাকে সেই থিওরিটা ম্যাথমেটিক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো যেই পদ্ধতিতে ম্যাথমেটিক্সের সাহায্যে তুমি কোনো থিওরিকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারবে, সেটাকে ম্যাথমেটিক্যাল মডেলিং বলা হয়। এই ম্যাথমেটিক্যাল মডেলিংয়ের সাথে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের খুব গভীর সম্পর্ক রয়েছে। কারণ বেশিরভাগ ম্যাথমেটিক্যাল মডেলিং দেখা যায় যে সেটা কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়। তো এই যে দেখো, এই চিত্রটার মাধ্যমে এটা খুব সুন্দরভাবে এই জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে। তো এই চিত্রে দেখো, প্রথমে আমরা একটা থিওরি, অ্যাজাম্পশন বা হাইপোথিসিস নিব, কোনো একটা থিওরি দিব। এরপরে সেই থিওরিটাকে আমরা কোনো একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার মাধ্যমে প্রকাশ করব। তো এরপরে ম্যাথমেটিক্যাল ফর্মুলার মাধ্যমে প্রকাশ করার পরে আমরা সেই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটাকে সলভ করব বা সেই ইকুয়েশনটাকে সলভ করব। এরপরে আমরা যে সলিউশন পাবো সেখান থেকে, এই সলিউশন থেকে এরপরে আমরা দেখব যে এটা আমরা যতগুলো ঘটনা পর্যবেক্ষণ করেছি সবগুলো ঘটনাকে এটা ব্যাখ্যা করতে পারছে কি না। যদি সেটা ব্যাখ্যা করতে পারে তাহলে সেটা একটা ভালো থিওরি। আর অনেক সময় দেখা যায় যে সেটা সবগুলো সিচুয়েশনকে ব্যাখ্যা করতে পারে না। কিছু কিছু সিচুয়েশনকে ব্যাখ্যা করতে পারে, কিছু কিছু সিচুয়েশনকে ব্যাখ্যা করতে পারে না। তো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সিম্পলিফাইড ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অ্যাপ্রক্সিমেট ডিফারেনশিয়াল ইকুয়েশন এভাবে বলা হয়। তো আমরা এরপরে বেশ কয়েকটা উদাহরণ দেখব। সেই উদাহরণগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে কীভাবে আমরা একটা ফিজিক্যাল সিস্টেমকে বা একটা থিওরিকে কীভাবে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন বা কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। তবে ভিডিওর মূল অংশ শুরু করার আগে আমি একটা জিনিস বলে রাখতে চাই, সেটা হলো যে এই ম্যাথমেটিক্যাল মডেলিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হলেও আমাদের সিলেবাসে জিনিসটাকে আসলে খুব বেশি একটা গুরুত্ব দিয়ে পড়ানো হয় না। তো আমি এরপরে যতগুলো ম্যাথমেটিক্যাল মডেলিং দেখাবো, এর মধ্যে আমাদেরকে শুধুমাত্র নিউটনস ল অফ কুলিং এই ইকুয়েশনটা ভালো মতো পড়ানো হয়েছে। তো এটাই বেশি ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যদি ভালোভাবে জিনিসগুলো বুঝতে চাও তাহলে আমি তোমাকে পরামর্শ দিব যে সবগুলো ফর্মুলাই খুব ভালোভাবে লক্ষ্য করো। তো আমাদের প্রথম যে মডেলিংটা হবে সেটা হলো রেডিও অ্যাক্টিভ ডিকে বা তেজস্ক্রিয় বিকিরণ সংক্রান্ত। তো আমরা জানি যে অনেক ভারী বিভিন্ন মলিকিউল আছে, যেসব মলিকিউল তুমি যদি সেগুলোকে রেখে দাও সেগুলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে এবং তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে এক পর্যায়ে সেটা অন্য কোনো মলিকিউলে পরিণত হয়। যেরকম দেখো, এই যে রেডিয়ামকে যদি তুমি রেখে দাও, তাহলে কিন্তু সেটা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে এবং তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে করতে এক পর্যায়ে সেটা রেডনে পরিণত হবে। তো এই তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হলো যে কোনো একটা পরমাণু বা কোনো একটা বস্তুখণ্ড থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের হার হলো সেই বস্তুখণ্ডে থাকা মোট তেজস্ক্রিয় পরমাণুর সমানুপাতিক। তো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের হারকে আমরা dA/dt এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এ হলো এখানে মোট পরমাণুর সংখ্যা, অর্থাৎ সেখানে যদি 400 পরমাণু থাকে তাহলে যত গতিতে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হবে, 800 পরমাণু থাকলে তার চেয়ে দ্বিগুণ দ্রুত গতিতে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হতে থাকবে। তো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের হারকে আমরা dA/dt এর মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এই সূত্র, অর্থাৎ এই তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের সূত্রের মাধ্যমে আমরা বলতে পারি যে dA/dt ইজ প্রপোর্শনাল টু A, অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের হার হলো মোট পরমাণুর সমানুপাতিক, বা dA/dt ইকুয়ালস টু KA। কে হলো এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা বের করতে পারবো যে কোনো একটা নির্দিষ্ট সময়ে এই বস্তুখণ্ডে ঠিক কী পরিমাণ পরমাণু বা তেজস্ক্রিয় পরমাণু রয়েছে। তো এই ইকুয়েশনটা কীভাবে সলভ করতে হয় সেটা আমরা পরে দেখব, এই ভিডিওতে দেখব না।
এখানে আমি একটা বিষয়কে পয়েন্ট আউট করতে চাই, সেটা হলো এই যে দেখো dA/dt ইকুয়ালস টু কে এ, এই যে এখানে যে কে বা প্রপোর্শনালি কনস্ট্যান্ট আছে সেটা কিন্তু সবসময় নেগেটিভ হবে। এর মূল কারণ হলো যে আমরা জানি যে যদি এ এর পরিমাণ বা dA/dt এর পরিমাণ যদি বাড়তে থাকতো তাহলে কে এর পরিমাণ এখানে পজিটিভ হতো, কিন্তু এটা যেহেতু কমতে থাকবে সেটা নেগেটিভ হবে। এর মূল কারণ হলো দেখো যখন একটা রেডিয়াম পরমাণু তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে রেডনে পরিণত হয় তখন কিন্তু সে রেডিয়ামের পরিমাণ ওই বস্তু কণায় কমতে থাকে। তো রেডিয়ামের পরিমাণ যদি কমতে থাকে তাহলে dA/dt নেগেটিভ হবে। তো dA/dt যদি নেগেটিভ হয় তাহলে কে এর মানও কী হতে হবে? নেগেটিভ হতে হবে। তো এবার আমরা একটা গুরুত্বপূর্ণ আইডিয়া দেখব, সেটা হলো যে একটা সিঙ্গেল ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে অনেক ধরনের ফিজিক্যাল মডেলকে কিন্তু ব্যাখ্যা করা যায়। মানে একটা সিঙ্গেল ডিফারেনশিয়াল ইকুয়েশন না বলে আমরা বলতে পারি যে একই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে অনেকগুলো মডেলকে তুমি ব্যাখ্যা করতে পারবে। যেরকম দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু আমরা যদি ধরি যে এস হলো মূলধন, হ্যাঁ, তাহলে মূলধন বৃদ্ধির হার বা dS/dt সমানুপাতিক এস বা dS/dt ইকুয়ালস টু RS। আর হলো এখানে সমানুপাতিক ধ্রুবক, এটাকে চক্রবৃদ্ধি সুদের হার বলা হয়। তো এটা কিন্তু বোঝাটা খুবই সহজ যে যদি কারো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি কারো কাছে 400 টাকা থাকে তাহলে সেটা যত দ্রুত গতিতে বাড়বে, মূলধন যত দ্রুত গতিতে বাড়বে, তার কাছে যদি 800 টাকা থাকে তাহলে তার চেয়ে দ্বিগুণ দ্রুত গতিতে কিন্তু মূলধন বাড়তে থাকবে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এরপরে দেখো হাফ লাইফ অফ আ ড্রাগ, অর্থাৎ তুমি যদি কোনো ওষুধ নাও, ওষুধ খাওয়ার পরে সেটা ঠিক কত দ্রুত গতিতে তোমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে সেই ওষুধটা, সেটা বের করার ক্ষেত্রেও কিন্তু আমরা এই একই ধরনের ফর্মুলা ইউজ করতে পারি। একইভাবে দেখো ফার্স্ট অর্ডার কেমিক্যাল রিয়েকশন বা SN1 রিয়েকশন, এটা সম্পর্কে তোমরা অনেকেই পড়ে এসেছো ইন্টারে। তো SN1 রিয়েকশনের ক্ষেত্রে কিন্তু এই একই ফর্মুলা প্রয়োগ করা যায়। যেরকম দেখো এই রিয়েকশনটা দেখো CH3CCl প্লাস NaOH ইকুয়ালস টু CH3COH প্লাস NaCl। তো এখানে দেখো এই পুরো রিয়েকশনের গতিবেগ কিন্তু এই যে শুধুমাত্র CH3CCl বা এ পরমাণুর উপর নির্ভর করে। তাহলে যদি আমরা বলি যে ইফ x of t is the amount of substance A remaining at any time then dx/dt equals to kx। তো এখানে কিন্তু আমরা যে SN1 এর যে থিওরি পড়ে এসেছি যে আমরা যদি ধরি যে x হলো যে কোনো একটা সময় CH3CCl এর পরিমাণ, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে dx/dt বা CH3CCl ঠিক কত দ্রুত গতিতে কমছে বা বাড়ছে সেটা হলো x এর সমানুপাতিক, অর্থাৎ এটার মোট পরিমাণের সমানুপাতিক, বা dx/dt ইকুয়ালস টু kx। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এবার আমরা দুইটা ফিজিক্যাল সিস্টেম দেখবো বা ম্যাথমেটিক্যাল মডেল দেখব, যেখানে এই যে ম্যাথমেটিক্যাল মডেলগুলো আমরা দেখাবো সেটা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট না, বরং সেটাকে একটা অ্যাপ্রক্সিমেট মডেল বলা যেতে পারে। তো এখানে আমরা দুইটা গুরুত্বপূর্ণ মডেল দেখবো। একটা হলো নিউটনস ল অফ কুলিং অর ওয়ার্মিং, এটাকে বাংলায় বলে নিউটনের শীতলীকরণ সূত্র। আর একটা হলো পপুলেশন ডাইনামিক্স, অর্থাৎ কত দ্রুত গতিতে একটা দেশের পপুলেশন বাড়ে বা কমে। তো এখানে দেখো নিউটনস ল অফ কুলিং হলো, এটা বোঝাটা খুবই সহজ যে আমরা যদি কোনো একটা ওয়ার্ম বা গরম বস্তুর কাছে কোনো একটা ঠান্ডা বস্তু রাখি, তাহলে সেই গরম বস্তুটা থেকে ঠান্ডা বস্তুটা তাপ গ্রহণ করবে। তাপ গ্রহণ করে এক পর্যায়ে দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাবে। তো নিউটন যেটা বলতেছেন সেটা হলো যে, তো এখানে বোঝা যাচ্ছে যে যদি আমরা কোনো গরম বস্তুর কাছে কোনো একটা ঠান্ডা বস্তু রাখি তাহলে উভয়টার তাপমাত্রাই চেঞ্জ হতে থাকবে। তো নিউটন এখানে যেটা বলতেছেন সেটা হলো যে যদি আমরা কোনো বস্তুর টেম্পারেচার টি ধরি, বড় টি, এবং যদি এর সারাউন্ডিংয়ের যে টেম্পারেচার সেটাকে যদি আমরা TM ধরি, তাহলে নিউটন যেটা বলছেন সেটা হলো dT/dt বা টেম্পারেচার পরিবর্তনের হার, ওই বস্তুর টেম্পারেচার পরিবর্তনের হার হলো T - TM এর সমানুপাতিক, বা dT/dt, টি ছোট টি দিয়ে এখানে সময় বোঝানো হচ্ছে, dT/dt ইকুয়ালস টু k ইন্টু T - TM। তো এই ইকুয়েশনের সিগনিফিকেন্স কি? এই ইকুয়েশনের সিগনিফিকেন্স দিয়ে যেটা বোঝা, এই ইকুয়েশনের সিগনিফিকেন্সটা হলো যে টেম্পারেচারের পার্থক্য যত বেশি হবে তাপমাত্রা আদান প্রদানের হার তত বেড়ে যাবে, আর যদি টেম্পারেচার পার্থক্য যদি কম হয় সারাউন্ডিংয়ের সাথে, তাহলে তাপমাত্রা পরিবর্তনের হার কমে যাবে। তো আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে আমরা এই dT/dt এর dT/dt এর অর্থাৎ সময়ের সাথে সাথে টেম্পারেচার পরিবর্তনের একটা ফাংশন পাবো,
সেই ফাংশনের সাহায্যে আমরা খুব সহজেই এই ইকুয়েশনটা এই সিস্টেমটা ব্যাখ্যা করতে পারবো। তো এই ইকুয়েশনের ব্যাপারে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করতে দেখাতে চাই। তো এক নম্বর বিষয় হলো যে এই ইকুয়েশনটা কিন্তু পুরোপুরি সঠিক না। সেটা হলো যে এই যে টেম্পারেচার পরিবর্তনের হার কিন্তু T-Tm এর সমানুপাতিক না, সরাসরি সমানুপাতিক না, বরং এখানে অন্য অনেক ভ্যারিয়েবল কাজ করে। কিন্তু এই যে এই T-Tm এর যে এটা এই মডেলের একটা সুবিধা হলো যে এটাকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট মডেল হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ মূল টেম্পারেচার যা হবে সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি এই মডেলের মাধ্যমে। কিন্তু বাস্তবে কিন্তু টেম্পারেচার যত হবে সেটা কিন্তু এই মডেল থেকে যে প্রেডিকশন করা হবে সেই প্রেডিকশনের চেয়ে ডিফারেন্ট হতে পারে। তো এরপরে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে এই dt/dt = k × T-Tm, এখানে যে সমানুপাতিক ধ্রুবকটা আছে এই সমানুপাতিক ধ্রুবকটা কিন্তু সবসময় নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে সেটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা তোমাদের কাছে এক্সারসাইজ হিসাবে থাকলো। তো এবার আমরা পরের দেখি, সেটা হলো পপুলেশন ডাইনামিক্স। অর্থাৎ কোনো একটা জনপদ বা কোনো একটা এলাকা মানুষজনের পরিমাণ বা জনসংখ্যার পরিমাণ ঠিক কত দ্রুত গতিতে বাড়বে সেটাকে পপুলেশন ডাইনামিক্স বলা হয়। তো পপুলেশন ডাইনামিক্সের ব্যাপারে ইংরেজ অর্থনীতিবিদ থমাস ম্যালথাসের একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে। সেটা হলো যে কোনো একটা এলাকার জনসংখ্যা বৃদ্ধির হার হলো সেই এলাকার মোট জনসংখ্যার সমানুপাতিক। অর্থাৎ কোনো একটা এলাকায় যদি 200 জন মানুষ থাকে তাহলে সেই এলাকার জনসংখ্যা যত দ্রুত গতিতে বাড়বে, যদি 400 জন মানুষ থাকে তাহলে তার চেয়ে দ্বিগুণ দ্রুত গতিতে বাড়বে। তো আমরা যদি পি দিয়ে টোটাল পপুলেশন বুঝাই তাহলে তার অ্যাজাম্পশন অনুযায়ী dp/dt বা পপুলেশন বৃদ্ধির হার হলো মোট পপুলেশনের সমানুপাতিক, বা dp/dt সমানুপাতিক p, অর dp/dt = kp। তো এই ফিজিক্যাল মডেলটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট মডেল। এর কারণ হলো যে পপুলেশন কিন্তু সারা জীবন বৃদ্ধি হতে পারবে না, একটা না একটা পর্যায়ে গিয়ে সেই পপুলেশন বৃদ্ধির হার কমতে বাধ্য। কারণ যত পপুলেশন বাড়বে তত কিন্তু জন্মের হার বাড়বে, এটা ঠিক, কিন্তু সেই হারে কিন্তু মৃত্যুর হারও বাড়তে থাকবে। সেটাকে কিন্তু এই ফিজিক্যাল মডেলের ক্ষেত্রে বিবেচনা করা হয়নি। তো তারপরেও কিন্তু এই মডেলটা, এই কোশ্চেনটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেরকম তুমি যদি দেখো যে আমেরিকায় শুরুর দিকে অর্থাৎ 1790 থেকে 1860-এর মধ্যে আমেরিকার যে পপুলেশন বৃদ্ধির হার সেটাকে কিন্তু এই মডেল দিয়ে অনেকটাই প্রেডিক্ট করা সম্ভব হয়েছিল। একইভাবে বিভিন্ন ব্যাকটেরিয়া বা যদি কোনো প্রাণীর বৃদ্ধির হার, যদি তাদেরকে একেবারে অবাধে ছেড়ে দেওয়া হয় তাহলে কোনো প্রাণীর বৃদ্ধির হারও কিন্তু এই মডেলের সাহায্যে অনেকটা প্রেডিক্ট করা যায়। তবে পুরোপুরি অ্যাকুরেটলি প্রেডিক্ট করা সম্ভব না, কাছাকাছি প্রেডিক্ট করা যায়। তো আমরা উভয় ধরনের ফিজিক্যাল সিস্টেম দেখলাম। এক ধরনের ফিজিক্যাল সিস্টেম হলো যে সেখানে পুরো অ্যাকুরেটলি প্রেডিক্ট করা গিয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পুরোপুরি অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারছি না, আমাদেরকে কোনো কিছু অ্যাজাম্পশন বা কোনো একটা কিছু ধরে নিতে হচ্ছে, আমরা অনেকটা বলছি অ্যাপ্রক্সিমেটলি প্রেডিক্ট করতে পেরেছি। তো এবার আমরা 3টা গুরুত্বপূর্ণ সমস্যা দেখব, যে সমস্যাগুলো ফিজিক্যাল সিস্টেমের সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সম্পর্ক সেটা বুঝতে তোমাদেরকে সহায়তা করবে। তো প্রথম প্রবলেমটা হলো মিক্সচার প্রবলেম। তো মিক্সচার প্রবলেমটা কি? মিক্সচার প্রবলেমটা হলো এই যে দেখো এখানে একটা গ্যালন আছে, এই গ্যালনে অনেক পানি আছে। তো আমরা করছি যে এখানে 300 গ্যালন পানি আছে এবং সেটা হলো মূলত পানি না, বরং হলো লবণের সলিউশন আছে। তো প্রতি মিনিটে 3 গ্যালন লবণের সলিউশন এখানে ঢুকছে এবং 3 গ্যালন লবণের সলিউশন বের হয়ে যাচ্ছে। তো এখানে দেখো যে 3 গ্যালন লবণের সলিউশন ঢুকছে সেটার মধ্যে লবণের কনসেন্ট্রেশন হলো 2 পাউন্ডস পার গ্যালন, কিন্তু যেটা বের হয়ে যাচ্ছে বের হওয়ার ক্ষেত্রে আচ্ছা, এরপরে যখন লবণের সলিউশনটা ঢুকার পরে সেটাকে অনেক ভালোভাবে মিশ্রণ করা হচ্ছে, মিশ্রণের পরে সেই লবণের সলিউশনটা বের হয়ে যাচ্ছে। তো এখন আমাদেরকে বের করতে হবে যে একটা নির্দিষ্ট সময়, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে এই ট্যাঙ্কে মোট লবণের পরিমাণ কত ছিল। তো আমরা এখন এই প্রবলেম কিভাবে সলভ করব? এই প্রবলেম সলভ করার উপায় হলো যে
তো এই প্রবলেম সলভ করার উপায় হলো যে আমরা যদি এ দিয়ে শুধুমাত্র মোট সল্টের পরিমাণ বুঝাই, এই পুরো গ্যালনের মধ্যে যে পরিমাণ সল্ট আছে সেটা যদি আমরা এ দিয়ে বুঝাই, এরপরে তাহলে এর পরিবর্তনের হার dA/dt ইকুয়ালস টু ইনপুট রেট অফ সল্ট, অর্থাৎ যে পরিমাণ সল্ট ঢুকছে, মাইনাস আউটপুট রেট অফ সল্ট, অর্থাৎ যে পরিমাণ সল্ট বের হচ্ছে। আমরা আর ইন দিয়ে ইনপুট রেট অফ সল্ট বোঝাচ্ছি এবং আর আউট দিয়ে আউটপুট রেট অফ সল্ট বোঝাচ্ছি। তো তাহলে আর ইন ইকুয়ালস টু কত? আর ইন ইকুয়ালস টু হলো 2 পাউন্ড ইন্টু 3 গ্যালন পার মিনিট বা 6 পাউন্ড পার মিনিট। 6 পাউন্ড পার মিনিটের আমরা কীভাবে বের করলাম? যে ওই যে 3 গ্যালন পার মিনিট লবণের সলিউশন ঢুকছে, তো প্রতি গ্যালনে যদি 2 পাউন্ড লবণ থাকে তাহলে মোট লবণ হবে 6 পাউন্ড। তো প্রতি মিনিটে 6 পাউন্ড লবণ ঢুকছে। আর আউট ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ সল্ট ইন আউটফ্লো, অর্থাৎ যে পরিমাণ লবণ বের হয়ে যাচ্ছে, অর্থাৎ লবণের সলিউশন বের হয়ে যাচ্ছে, সেখানে লবণের কনসেন্ট্রেশন কত ছিল? সেখানে লবণের কনসেন্ট্রেশন ছিল A/300 পাউন্ড পার গ্যালন, আর প্রতি মিনিটে বের হয়ে যাচ্ছে 3 গ্যালন পার মিনিট। তাহলে আমরা বলতে পারি যে প্রতি মিনিটে A/100 পাউন্ড পার মিনিট লবণ বের হয়ে যাচ্ছে, বা আর আউট ইকুয়ালস টু A/100। এটা বুঝতে তোমাদের একটু কষ্ট হতে পারে, তো যদি তোমরা আর আউটের বিষয়টা বুঝতে না পারো তাহলে কয়েকবার দেখো ভিডিওটা। তো তাহলে আমরা বলতে পারি যে এই ইকুয়েশন অনুযায়ী আমরা বলতে পারি যে dA/dt ইকুয়ালস টু 6 মাইনাস A/100, বা dA/dt প্লাস 1/100 A ইকুয়ালস টু 6। তো আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে আমরা প্রতি মিনিটে কতটুকু লবণ ওই ট্যাঙ্কে আছে সেটার একটা ফাংশন পাবো, এবং সেটাকে একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো, এবং আমরা খুব সহজেই সেই লবণের পরিমাণ নির্ণয় করতে পারবো। তো এই প্রবলেমটা আমাদের দেখার মূল কারণ হলো যে এই প্রবলেমটার অনুরূপ অনেক সমস্যা অনেক সময় বাস্তবে দেখা যায়, এবং অনেক সময় দেখা যায় অনেক বাস্তব ফিজিক্যাল সিস্টেমকে এই অনুরূপ ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তো এবার আমরা আরেকটা প্রবলেম দেখব, সেটা হলো ড্রেনিং আ ট্যাঙ্ক। তো এই প্রবলেমের মূল কথা হলো যে এই মনে করে এই একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে আমরা এই পর্যন্ত পানি ভরেছি, এই ট্যাঙ্কের নিচে অনেক ছোট একটা ফুটা আছে, হ্যাঁ, তো সেই ফুটা দিয়ে প্রতি মুহূর্তে পানি বের হয়ে যাচ্ছে। তো আমাদেরকে বের করতে হবে যে যে কোনো মিনিটে এই ট্যাঙ্কে মোট পানির উচ্চতা কতটুকু। তো তাহলে আমরা যদি ধরি যে ট্যাঙ্কে যে পানির যে সারফেস এরিয়া, পানির মোট সারফেস এরিয়া হলো AW, আর ট্যাঙ্কে যে পানির যে ফুটা, সেই ফুটার যে ক্রস সেকশন হলো AH। তাহলে টরিসেলের সূত্র অনুযায়ী যদি ট্যাঙ্কের নিচে একটা ছোট ফুটা থাকে, হ্যাঁ, তাহলে পানি যে গতিতে বের হয়ে যাবে বা পানি বের হওয়ার ভেলোসিটি থাকবে V ইকুয়ালস টু √2gh। তাহলে যদি এই ক্রস সেকশনের ফুটা যদি AH হয় তাহলে হবে হলো যে পানি থেকে প্রতি মুহূর্তে পানি মোট প্রতি একক সময়ে মোট AH ইন্টু √2gh পরিমাণ পানি বের হয়ে যাবে, বা পানি ইয়ার আয়তন। তাহলে আমরা বলতে পারি যে dV/dt অর্থাৎ মোট পানির আয়তন কমার হার হবে ইকুয়ালস টু মাইনাস AH ইন্টু √2gh। এখানে মাইনাস দেওয়ার মূল কারণ হলো যে পানি যখন বের হয়ে যাচ্ছে তখন কিন্তু আয়তন কমছে, V এর পরিমাণ কমছে। যেহেতু V এর পরিমাণ কমছে এজন্য আমরা লিখেছি dV/dt ইকুয়ালস টু মাইনাস AH ইন্টু √2gh। তাহলে এখন V ইকুয়ালস টু AW ইন্টু H। AW হলো পানির সারফেস, তাহলে পানির সারফেস ইন্টু উচ্চতা হলো V বা পানির মোট আয়তন। তাহলে আমরা লিখতে পারি যে dV/dt ইকুয়ালস টু AW ইন্টু dH/dt। তো আমরা যদি এই ইকুয়েশনটাকে এখানে বসাই তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই dH/dt ইকুয়ালস টু মাইনাস AH/AW ইন্টু √2gh। তো আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে আমরা যে কোনো মুহূর্তে পানির উচ্চতা কতটুকু ছিল সেটা আমরা বের করতে পারবো। তো এখানে একটা বিষয় আছে, অনেক সময় দেখা যায় যে পানির সারফেস উচ্চতার সাথে সাথে পরিবর্তন হয়। যেমন দেখো এই চিত্রটা দেখো পানির সারফেস এখানে যতটুকু, পানির সারফেস এখানে যতটুকু, এখানে কিন্তু তার চেয়ে কম। আবার এমনও হতে পারে, এমন অনেক ট্যাঙ্ক থাকতে পারে যেখানে পানির সারফেস উপরে যতটুকু হবে নিচে তার চেয়ে বেশি হবে। তো পানির সারফেস যখন পরিবর্তন হবে
তখনও কিন্তু এই ইকুয়েশনটা প্রযোজ্য হয়। তো তখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে পানির সারফেসের সাথে উচ্চতার যে সম্পর্ক সেটা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করে AW এর জায়গায় তোমাকে AW ইকুয়ালস টু A অফ H অর্থাৎ ওই ফাংশনটা লিখতে হবে। তো তোমাদেরকে এখানে আমি একটা এক্সারসাইজ দিই, সেটা হলো যে এই যে তোমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে এই কোণের ক্ষেত্রে পানি কতটুকু দ্রুত গতিতে বের হবে বা পানির উচ্চতা কতটুকু হবে এই সংক্রান্ত একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নির্ণয় করো। তো এই মাত্র যে প্রবলেমটা পড়লাম অর্থাৎ ড্রেনিং আ ট্যাঙ্ক, এই প্রবলেমটা পড়ার সবচেয়ে মূল লক্ষ্য হলো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে হাইড্রোডাইনামিক্সের একটা সম্পর্ক দেখানো। তো আশা করি তোমরা পানি বা পানির ফ্লুইড এটার সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সম্পর্ক কী সেটা নির্ণয় করতে আগ্রহী হবে। তো এবার আমরা যেটা দেখব সেটা হলো সাসপেন্ডেড কেবলস। তো সাসপেন্ডেড কেবলস কি? সাসপেন্ডেড কেবলস হলো যে ধরা যাক এই পাশে একটা খুঁটি আর এই পাশে একটা খুঁটি, আমি এই দুই খুঁটির মাঝখানে একটা রোপ ছেড়ে দিলাম। রোপ ছেড়ে দেওয়ার পরে সেটা এরকম নিচু হয়ে যাবে। তো আমাদেরকে বের করতে হবে যে আমি যদি একটা রোপ ঝুলিয়ে দিই দুইটা স্ট্যান্ডের মাঝে, তাহলে এই কেবলটার আকৃতি কীরকম হবে। তো এই সাসপেন্ডেড কেবলসের আকৃতি কীরকম হবে সেটা বের করা হলো গিয়ে এই প্রবলেমের মূল উদ্দেশ্য। তো তাহলে আমাদের মূল লক্ষ্য হলো এমন একটা ম্যাথমেটিক্যাল মডেল কনস্ট্রাক্ট করা যেটার মাধ্যমে এই কেবলের শেপ বের করা যাবে। তো আমরা এটা কীভাবে করব? তো এটার জন্য আমরা যেটা করব সেটা হলো এই যে দেখো আমরা একটা চিত্র এঁকেছি। তো এই চিত্রটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে এই যে সাসপেন্ডেড কেবলটা যেটা আছে সেই কেবলের কিন্তু প্রত্যেকটা ট্যানজেন্ট বরাবর কিন্তু একটা বল কাজ করছে, একটা ফোর্স কাজ করছে। তো আমরা ধরা যাক কেবলের P2 একটা বিন্দু নিলাম, P1 হলো কেবলের সবচেয়ে নিম্ন বিন্দু P1 আর P2 হলো যে কোনো একটা বিন্দু। তো P2তে আমরা ধরলাম যে T2 একটা ফোর্স কাজ করছে P2 এর স্পর্শক বরাবর। আমরা ধরলাম যে P2 এর স্পর্শক বরাবর T2 একটি ফোর্স কাজ করছে। তো T2 ফোর্সটি T2 সাইন থিটা আর T2 কস থিটা এই দুইটা ইয়াতে ভাগ হয়ে গিয়েছে। আর T1 হলো P1 বরাবর একটা স্পর্শক বরাবর একটা বল কাজ করছে, আর W হলো নিচের দিকে একটা বল কাজ করছে। তো কেবলটা যেহেতু স্থির আছে তাহলে এই যে দেখো T2 সাইন থিটা যে বলটা আছে সেটা এই W এর মাধ্যমে কাটাকাটি হয়ে যাবে, আর T2 কস থিটা এই T1 এর মাধ্যমে কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে T1 ইকুয়ালস টু T2 ইন্টু কস থিটা এবং W ইকুয়ালস টু T2 ইন্টু সাইন থিটা। তো আমরা যদি এখন T2 ইন্টু কস থিটা T2 ইন্টু সাইন থিটা কে ভাগ দিই তাহলে আমরা পাবো যে tan থিটা ইকুয়ালস টু W বাই T1। তো আমরা আবার জানি যে tan থিটা ইকুয়ালস টু dy বাই dx, তাহলে আমরা বলতে পারি যে dy বাই dx ইকুয়ালস টু W বাই T1। তো এই যে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা আসলে কিন্তু এই প্রবলেম সলভ করার জন্য পুরোপুরি যথেষ্ট না, আমাদেরকে আরও কিছু ইনফরমেশন লাগবে। তবে এই প্রবলেমটা আমরা আরও গভীরভাবে স্টাডি করব পরবর্তীতে ইনশাল্লাহ। তো এখানে মূল যে বিষয়টা সেটা হলো যে এই প্রবলেমটা পড়ার মূল উদ্দেশ্য হলো যে অনেক সময় বিম বেন্ডিং তারপরে স্ট্রাকচার এগুলোর ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন বোঝার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রয়োগ করতে পারবো সেটা এই প্রবলেমের মাধ্যমে দেখানো হয়েছে। তো ভিডিওর মূল অংশ এখানেই শেষ। তো আমাদের ভিডিওর এখানে মূল লক্ষ্য ছিল যে তোমাদেরকে এটা দেখানো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ব্যবহার করে তোমরা কীভাবে বিভিন্ন ফিজিক্যাল সিস্টেমকে ব্যাখ্যা করতে পারবে। তো এই প্রবলেমগুলো নিয়ে তোমরা যদি চিন্তা করো ঠিকমতো তাহলে আশা করি তোমরা এই বিষয়ে একটা ভালো একটা আইডিয়া পাবে। তো এবার আমরা কিছু এক্সারসাইজ দেখি। তো প্রথম এক্সারসাইজটা হলো ইলেকট্রিসিটি সংক্রান্ত, ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম সংক্রান্ত। যেটা হলো মনে করো একটা ভোল্টেজ সোর্স, এটা হলো একটা ইন্ডাক্টর এল, আর এটা হলো একটি আর বা রোধ রেজিস্ট্যান্স। তো তোমাকে বের করতে হবে যে প্রতি মুহূর্তে এই সার্কিটের মধ্যে দিয়ে ঠিক কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এটার ভোল্টেজ কত, ভোল্টেজ অর্থাৎ প্রতি মুহূর্তে এটার ভোল্টেজ কত এবং প্রতি মুহূর্তে এই সার্কিটের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এটাকে এল আর সিরিজ সার্কিট বলা হয়। তো এই প্রবলেমটা করার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা হিন্ট দিই। হিন্টটা হলো যে দেখো এই যে এখান থেকে যে ভোল্টেজ পার হচ্ছে, ভোল্টেজ পার হওয়ার পরে এইখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, আবার আর এর যাওয়ার পরে একটা ভোল্টেজ ড্রপ হবে। তো তুমি এইটাকে এল এর ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ এবং রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করো। তো
এরপরে 2 নাম্বার যে প্রবলেমটা আমরা দেখব সেটা হলো রোটেটিং ফ্লুইড। রোটেটিং ফ্লুইডটা হলো যে ধরো এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে পানি আছে। এখন তুমি যদি এই পানিটাকে ধরে এইভাবে নাড়া দাও, তাহলে কি হবে, এই পানিটা কিছুটা নিচে চলে যাবে, নিচে গিয়ে এইরকম একটা শেপ তৈরি করবে। হ্যাঁ, তো আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো যে এই শেপের আকৃতিটা কীরকম হবে, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো, তো তুমি যখন এইভাবে ঘুরিয়ে এটাকে করবে, ঘুরানি দিবে, ঘুরানি দেওয়ার পরে দেখো এটা কিছুটা নিচে চলে যাবে। এবং এই ক্ষেত্রেও এই যে তুমি এই চিত্রটা লক্ষ্য করলে তুমি একটু ভালোভাবে বুঝতে পারবে, সেটা হলো যে এই যে দেখো শেপটা অনেকটা এরকম হবে। তো ওই সাসপেন্ডেড ক্যাবলসের যে সূত্র আছে সেটার মতোই এই যে এই লম্ব বরাবর বা টেনজেন্ট বরাবর একটা বল কাজ করবে। তো নিচের দিকে mg পরিমাণ বল কাজ করছে, আর এই যে এই বরাবর m × ω² x একটা বল কাজ করছে। তো F যদি তোমার প্রকৃত বল হয় তাহলে F × cos θ = mg হবে, F × sin θ = m × ω² x হবে। তো এখন তোমাকে ওই সাসপেন্ডেড ক্যাবলসে আমরা যেভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করেছি সেভাবে তোমাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করলে যেটা হবে যে এই যে দেখো তুমি কতটুকু বল প্রয়োগ করলে এই হাইটটা কতটুকু হবে সেই ব্যাপারে তুমি একটা ধারণা পাবে। এরপর আমাদের 3 নাম্বার প্রবলেম হলো অ্যাস্ট্রোনমি বা রকেট সায়েন্স রিলেটেড একটা প্রবলেম। সেটা হলো যে রকেটের মধ্যে দেখো যে প্রতি মুহূর্তে কিন্তু রকেট ফুয়েল বার্ন করে। তো রকেট যখন ফুয়েল বার্ন করে তখন কিন্তু রকেটের ভর কমতে থাকে। তো আবার যখন এই ফুয়েল বার্ন করার পরে কিন্তু রকেটকে একটা ধাক্কা দেয় বা একটা ফোর্স প্রয়োগ করে। তো তাহলে রকেটের মধ্যে যেহেতু এই যে ভর কমছে, সবসময় ভর কমতে থাকে, তখন কিন্তু রকেটের মধ্যে কিন্তু এই যে নিউটনের যে ল অফ মোশন সেটা কিন্তু F = ddt of mv হয়ে যাবে, কারণ এখানে mকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারবো না। তো এখন তোমার কাজ হলো যে এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা যেটা সময়ের সাথে সাথে রকেটের ভেলোসিটিকে ব্যাখ্যা করবে। তো আশা করি তোমরা এক্সারসাইজগুলো নিয়ে চিন্তা করবে। এখানে আমাদের মূল লক্ষ্য হলো যে তোমাদেরকে এই ফিজিক্যাল ম্যাথমেটিক্যাল মডেলিং নিয়ে চিন্তা করতে শেখানো। তো তোমরা যদি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করো তাহলে আমাদের এই ভিডিওটি সার্থক হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ভিডিও থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আলোচনা শুরু করব। তো তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।